নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ স্টিল, রাজ্য সভা স্টার্ট কোয়েশ্চেন নাম্বার 208। দেখুন এখানে 208 নম্বর কোয়েশ্চেন আনসার দেওয়া হয়েছিল 9 তারিখ 8 মাস 2024-এ। প্রাইভেটাইজেশন অফ স্টিল পিএসইউস। প্রাইভেটাইজেশন কাদের জন্য? স্টিল পিএসইউ, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। স্টিলের যে কারখানাগুলি রয়েছে সেগুলো কোনো প্রাইভেটাইজেশনের কি কাজ চলছে? তো এখানে সেই কথাটাই বলা হয়েছে। ডক্টর সাসমিত পাত্র, উইল দ্য মিনিস্টার অফ স্টিল বি প্লিজ টু স্টেট। দেখুন প্রাইভেটাইজেশন হবে কি হবে না সেটা পাবলিক সেক্টর আন্ডারটেকিংস পিএসইউ আমাদের এই দেশে। দ্য ডিটেলস অফ দি প্ল্যান ফর ইকুইটি সেল, কোনো ইকুইটি সেল করা হবে কিনা, মানে শেয়ার মার্কেটে যেটা শেয়ারটা থাকে সেটা সেল করা হবে কিনা। দ্য রিজন ফর দ্য প্ল্যান ফর প্রাইভেটাইজেশন, প্রাইভেটাইজেশনে কি প্ল্যান রয়েছে, ইকুইটি শেয়ার অফ দিস স্টিল পিএসইউস, এবং তার ডিগ্রি অফ ইম্প্যাক্ট ইট উড হ্যাভ অন দ্য জব সিকিউরিটি। দেখুন এই জব সিকিউরিটির উপর কি ইম্প্যাক্ট ফেলবে। এছাড়া আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যারা এমপ্লয় রয়েছে তাদের উপর কি ইম্প্যাক্ট ফেলতে পারে। তারপর এখানে তার উত্তরে আমাদের শ্রী এইচ ডি কুমার স্বামী যে উত্তরটা দিয়েছেন, দেখুন স্টেটমেন্ট ইজ লেড অন দ্য টেবিল অফ দ্য হাউস মিনিস্টার অফ স্টিল। এখানে 208 নম্বর যে কোশ্চেন রয়েছে সেখানে খুব ক্লিয়ারলি এটা বলা হয়েছে। দেখুন দ্য গভর্নমেন্ট Cabinet Committee on Economic Affairs (CCE) accorded to in the principal approval for strategic disinvestment of public sector enterprises (PSEs) units of PSE in 2016, for which the process was initiated by the Department of Investment and Public Asset Management (DIPAM), Ministry of Finance থেকে একটি ডিসইনভেস্টমেন্টের জন্য এটি প্রস্তাব রাখা হয়েছে। সেই প্রস্তাব অনুযায়ী কিছু কিছু সেক্টরকে পুরোপুরি ভাবে না একটু একটু করে মানে প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যাওয়া হবে। তো মোটেও এটা আপনি যদি বলেন কি আজকে করে দিলাম 2025-এ হয়তো আমি প্রাইভেটাইজেশনের জন্য একটি লেটার লিখলাম, এটা আমি প্রাইভেটাইজ করব। তো দেখুন ওই প্রাইভেটাইজেশনের যে প্রসেস আছে, যে লং টার্ম একটা প্রসেস আছে, আজ বললাম কাল হয়ে গেল এরকম না। গভর্নমেন্ট রুলে কোনো আন্ডারে কিছু নিতে গেলে সেটা সঙ্গে সঙ্গে হয়ে যেতে পারে, কিন্তু প্রাইভেটাইজ করতে গেলে সেটার অনেক লেন্দি প্রসেস। মনে করুন আজ 2025 চলছে, এটা 2050-এও হয়তো প্রাইভেট হবে না। তো সেই দিক থেকে নিশ্চিন্ত থাকুন। এখানে যে জায়গাগুলো রয়েছে দেখুন, ইউনিটস অফ স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড, এখানে যে যে জায়গাগুলো দিয়েছে দেখুন, অ্যালয় স্টিল প্ল্যান্ট দুর্গাপুর, সালেম স্টিল প্ল্যান্ট বিশ্বসেরিয়া, আয়রন স্টিল প্ল্যান্ট ভদ্রাবতী, এগুলো তো সবই হচ্ছে অ্যালয় স্টিল প্ল্যান্ট। আবার দেখুন রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড, তারপর এনএমডিসি, ফেরোজখান নিগম লিমিটেড, এগুলোকে ডিসইনভেস্টমেন্টের জন্য ডাইপিএম একটি প্রস্তাব রেখেছে। তো প্রথম হচ্ছে আমাদের দেখুন 17 তারিখ 10 মাস 2016 সালে সেলের ইউনিটটাকে প্রাইভেটাইজ করার জন্য কথা বলা হয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা। আবার সালেম স্টিল প্ল্যান্টের জন্য ইওআই মানে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, এটা মানে এটা এক্সপ্রেশন দেওয়া হয়েছে কি হ্যাঁ এটা আমরা প্রাইভেটাইজ করতে চাই। আবার বিশ্বসেরিয়া আয়রন স্টিল প্ল্যান্ট ভদ্রাবতী, এখানে দেখুন বিডারদের অসন্তুষ্টি, বিডার যখনই কোনো আউটসোর্স প্লেয়ার একটা গভর্নমেন্ট সেক্টরকে নেবে তখনই তারা লাভ লসটা দেখবে। সেই কারণে যে প্রাইভেটাইজ করে দেবে হঠাৎ করে দিল না, ওইভাবে নেবে না, লাভ লসটা দেখে শুনে সবাই নিতে চায়। সেই কারণে কোনো বড় কোম্পানি, মনে করুন টাটা হতে পারে, জেএসডব্লিউ স্টিল হতে পারে, জিন্দল স্টিল, এসব এসে বড় বড় প্লেয়াররা এসে মার্কেট ক্যাপচার করতে পারে। বাট কেন করে না? কেননা এখানে গভর্নমেন্ট সেক্টরটা ম্যাক্সিমাম ক্ষেত্রে লস মেকিং সেক্টর হয়। সেই কারণে স্যালারি দেওয়া বা নানান ধরনের প্রবলেম তাদেরকে ফেস করতে হবে, সেই কারণে তারা সহজে নিজের ইন্টারেস্টটা দেখায় না বা নিতে চায় না। এবার দেখুন রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড যেটা রয়েছে সিসিইএ, এখন দেখেন আরআইএনএল, এটার মধ্যে কি লিখেছি ইওআই নট ইস্যুড, মানে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট নট ইস্যুড, মানে এটাকে প্রাইভেটাইজ করার জন্য এই তাদের কাছে তো পারমিশন নিতে হবে যে এই সেক্টরটি প্রাইভেট করা যাবে কি যাবে না। তো এখানে 27 তারিখ 1 মাস 2021, দেখুন 2021-এর কথা এটা, কিন্তু এই যে এক্সপ্রেশনটা আছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট মানে প্রাইভেটাইজ করার দিকে যে একটা এক ধাপ এগিয়ে যাওয়া, এখানে তারা সম্পূর্ণভাবে এটা নাকচ করে দিয়েছে, না আমরা করতে চাই না, তারা সমর্থন করছে না। এনএমডিসি দেখুন সিসিইএ 27/2016 অ্যাপ্রুভ স্ট্র্যাটেজিক ডিসমেন্ট অফ এনএসএল। স্ট্র্যাটেজিক মানে এই নয় যে 100% প্রাইভেটাইজ করা হবে, একটু 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 করে প্রাইভেটাইজ করা হবে। যেমন এলআইসির আইপিও নিয়ে আসা হয়েছিল, সেরকমই কিছু ক্ষেত্রে কিছুটা আংশিকভাবে প্রাইভেটাইজ করা যেতে পারে, কিন্তু 100% প্রাইভেটাইজ মোটেও করা হবে না। এবার দেখুন এফএসএনএল, এটাও রয়েছে দেখুন 27/2016 অ্যাপ্রুভ স্ট্র্যাটেজিক ডিসমেন্ট অফ এফএসএনএল ইউআই ইস্যুড, মানে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ইস্যু করা হয়েছে। এবার এই জায়গাটা আপনাকে দেখতে হবে, দ্য পলিসি অন দ্য স্ট্র্যাটেজিক ডিসমেন্ট ইন দ্য বেস্ট অফ দ্য ইকোনমিক প্রিন্সিপাল দ্যাট গভর্নমেন্ট শুড ডিসকন্টিনিউ সেক্টরস where competitive markets have come of age and economic and job creation potential of such entities may be better discovered in the hands of strategic investors due to various factors such as infusion of capital, technological upgradation and efficient management practices. এটা ডিসইনভেস্টমেন্টের কারণ হচ্ছে দেখুন বর্তমানে যে ইকোনমিক প্রিন্সিপালটা দিয়ে পূর্ণ গভর্নমেন্টের রুল দিয়ে যেটা চলছে সেটা কে
ডিসকন্টিনিউ এরা করতে চায়, এর ক্ষেত্রে কি হবে, কম্পিটিটিভ মার্কেট হয়েছে এখন দাঁড়িয়েছে, এখন হয়তো স্টিল অতটা প্রফিট করতে পারছে না, কিন্তু হয়তো জেএসডব্লিউ স্টিল ওর থেকে অনেক গুণ বেশি প্রফিট করছে মার্কেটে। তো এখন হয়ে গেছে কি রকম, মার্কেটে প্লেয়ার অনেক, এবার মার্জার করে কিংবা প্রাইভেটাইজ কারো কোনো একটা বাইরের পার্টিকে দিয়ে তারা প্রফিটটাকে গেইন করতে চায়, কি আগামী দিনে যেন একটা বড় ক্যাপিটাল তৈরি হয়। এবার দেখুন হ্যান্ডস অফ স্ট্র্যাটেজিক ইনভেস্টার্স, স্ট্র্যাটেজিক যারা নিজের স্ট্র্যাটেজি নিজের ইনভেস্টমেন্টটাকে আরো বেশি বা বড় করতে পারে বা আরো আগে এগিয়ে নিয়ে যেতে পারে। ইনফিউশন অফ ক্যাপিটাল, দেখুন ইনফিউশন অফ ক্যাপিটাল, যে টাকা লাগাতে হবে, নতুন টেকনোলজিকে আপগ্রেড করতে হবে, হয়তো দেশ বিদেশ থেকে নতুন ওয়ার্কার আসবে, যে তারা একটা নতুন ভিত গড়বে। A part of this investment process, the illegitimate interests of the employees are suitably addressed in the definitive arrangements executed with the strategic partner, the terms and conditions in the share purchase agreement, SPA, shareholders agreement, SHA for strategic investment privatization contain employee related provisions। দেখুন এমপ্লয়ি রিলেটেড প্রভিশন, যাদের কাছে হয়তো শেয়ার রয়েছে, এখানে দিয়েছে শেয়ার পারচেজ এগ্রিমেন্ট, আবার শেয়ার হোল্ডার্স এগ্রিমেন্ট, এসএইচএ ফর স্ট্র্যাটেজিক ডিসইনভেস্টমেন্ট। আবার ডিসইনভেস্টমেন্ট মানে হয়তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে বুস্ট আপ করছে, গভর্নমেন্ট প্রাইভেটাইজকে যেটা একটা চালাতে হয়, মানে তাদেরকে এক ধরনের সাবসিডি দিয়ে চালায়, যখন কোনো কোনো গভর্নমেন্ট সেক্টর যদি লস মেকিং হয়, তখন তাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ আ সাবসিডি দিয়ে তাদের ওয়ার্কার গুলোকে পুষে যায়। আবার প্রাইভেটাইজ করে দিলে সেখানে যে এমপ্লয়িরা হয়ে থাকে, এমপ্লয়ি রিলেটেড প্রভিশনস, যে প্রভিশন গুলো থাকবে সেগুলো সুইটেবলি অ্যাড্রেসেস এমপ্লয়িজ কনসার্নস সাচ এস এমপ্লয়ি প্রোটেকশন। দেখুন এমপ্লয়ি প্রোটেকশন কথা হচ্ছে, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, হঠাৎ প্রাইভেট করে দিল, তাদেরকে বের করে দেবে সেরকম কিছু না, তো তাদেরকেও তাদের জন্য প্রোটেকশন দেওয়া হয়, গ্র্যাচুইটি দেওয়া হয়, প্রভিডেন্ট ফান্ড দেওয়া হয়। ফার্দার লেবার লস এন্ড রেগুলেশনস রিলেটিং টু প্রোটেকশন, ওয়ার্কিং কন্ডিশনস, ওয়েলফেয়ার এটসেট্রা as applicable will also continue। দেখুন will also continue to be applicable to the privatized PSEs। যারা কোম্পানির ওয়ার্কার রয়েছে বা স্টাফ রয়েছে, তাদের ক্ষেত্রে যেরকম কোম্পানিতে ছিল তারা সেই রকমই প্রাইভেটাইজ হওয়ার পরও সেই ভাবেই তারা রইবে। তাদের যত লেবার লস রয়েছে, যেমন মনে করুন গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, এগুলো সব এই যে এখানে আমি দেখতে পাচ্ছেন, labor laws, regulations relating to protection, working conditions, welfare, etc. applicable will also continue to be applicable to the privatized PSE। After privatization, the prospects of the employees are also expected to improve with growth in production, productivity and profitability। এবার দেখুন productivity and profitability সব ক্ষেত্রেই কোম্পানির ওয়ার্কাররা কোম্পানির মতোই থাকবে, তাদের কোনো অসুবিধা নেই। এর সাথে সাথে যারা আউটসোর্স বা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সেম রুল অ্যাপ্লিকেবল হবে। এবার দেখুন কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় হয়তো এমন রয়েছে যেখানে, যেমন দেখুন শর্ট টার্ম এমপ্লয়ি, মিড টার্ম এমপ্লয়ি, আর জবটা যেমন হয় শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, সেই হিসাবে যেখানে আপনি কাজ করছেন সেই জায়গাতে হয়তো টেন্ডার হবে, আবার টেন্ডার হওয়ার পর আবার নতুন রিটেন্ডার হবে, 2 মাস 3 মাস এইভাবে বসতে হয়, আবার কোথাও কোথাও আবার কন্টিনিউ কাজ চলতে থাকে। তো সেই ক্ষেত্রে তাদেরও কোনো প্রবলেম হবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা আছে ওটাকে অল ক্লিক করে দিন, আর এই ভিডিওটা একটি লাইক করবেন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। ধন্যবাদ।